আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজে ভর্তিকৃত 2020-21 শিক্ষাবর্ষের সকল নবীন ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে তোমাদের সাথে আমার অর্থনীতি বিষয়ে প্রথম একটি ক্লাস হয়েছে। সেই ক্লাসটা ছিল অর্থনীতি সম্পর্কে ধারণা এই বিষয়টার উপরে, অর্থাৎ অর্থনীতি বলতে কী বোঝায় এবং অর্থনীতির যে ইতিহাসটা রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসটা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটা তোমাদের সাথে হবে। তোমরা যেহেতু নতুন, তাই প্রত্যেকটা টপিক একটু ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। নতুন অবস্থায় অনেক বিষয় নিয়ে অনেক সমস্যা হয়, তাই প্রশ্ন করে জানাবে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা রিপিটভাবে ওইটা আবার পড়ানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটা করার আগেই তোমাদের সাথে আমি আগে বলে নিচ্ছি যে আজকের ক্লাসটা হবে দ্বিতীয় টপিক্সটা নিয়ে, আর দ্বিতীয় টপিক্সটা অবশ্যই আমরা প্রথম ক্লাসটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেটার পর থেকে। তোমাদের হয়তো খেয়াল আছে বা প্রথম ভিডিওটা যারা দেখেছো সেখানে আমি বলেছিলাম যে লায়নেল রবিন্স কর্তৃক তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ওই সংজ্ঞার মধ্যে, যেটা অর্থনীতিবিদ লায়নেল রবিন্স দিয়েছিলেন। ওই তিনটা বৈশিষ্ট্য কী ছিল তার সংজ্ঞার মধ্যে? এক নাম্বার বৈশিষ্ট্যটা ছিল যে সীমিত সম্পদ, যা সীমিত সম্পদের আরেকটা নাম হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। সম্পদের দুষ্প্রাপ্যতা দুই নাম্বারটা ছিল সীমিত সম্পদ আর সম্পদের দুষ্প্রাপ্যতা, এটা এক নাম্বার। দুই নাম্বারই ছিল যে অসীম অভাব। তিন নাম্বারটা ছিল সম্পদের বিকল্প ব্যবহার যোগ্যতা। সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা, এই তিনটা বৈশিষ্ট্য অর্থনীতিবিদ লায়নেল রবিন্স দিয়েছিলেন। অর্থাৎ প্রথমটা কি? সীমিত সম্পদ বা সম্পদের দুষ্প্রাপ্যতা, দ্বিতীয়টা হলো অসীম অভাব এবং তৃতীয়টা হলো সম্পদের বিকল্প ব্যবহার যোগ্যতা। আজকে এইটার উপর ভিত্তি করে, যেহেতু লায়নেল রবিন্সের পরে আমরা কিন্তু আধুনিক অর্থনীতির জনক যার নাম কি পল স্যামুয়েলসন, ওনার কথাও গত ক্লাসে বলে দিয়েছিলাম, ওনার কথা এখন আসবে। এই তিনটা বৈশিষ্ট্য লায়নেল রবিন্সের সংজ্ঞাতে পাওয়া গিয়েছিল বলেই কিন্তু তার সংজ্ঞাটাকে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা বলে প্রমাণ করা হয়েছিল। ওনার এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে অধ্যাপক পল স্যামুয়েলসন যে সমস্যাগুলোর কথা আবির্ভাব করেছেন অর্থনীতিতে, সেইগুলোকে নিয়েই ওইটার আলোচনাটাকেই বলা হয় যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, যেটাকে পল স্যামুয়েলসন বলেছিলেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা থেকে যাবে যে অর্থনীতির এই ধারাবাহিকতার মধ্যে একটা কথা আছে, এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্পর্কে সর্বপ্রথম কিন্তু লায়নেল রবিন্স প্রদান করেছিলেন একটা ধারণা। তার উপর ভিত্তি করে, শুধু জাস্ট লায়নেল রবিন্স একটা ধারণাই প্রদান করেছিলেন, তার উপর ভিত্তি করে পরে গবেষণা হয়েছিল। ওই গবেষণার উপর ভিত্তি করে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আসলে কি, এগুলো অর্থনীতিতে কিভাবে হয় বা এটা কিভাবে অর্থনীতির বিভিন্ন সেক্টরে সেটার প্রভাব কিভাবে পরিলক্ষিত হয়, এই সবগুলোই কিন্তু পল স্যামুয়েলসন দিয়েছেন। এখন আসো, আমি গত ক্লাসে কোনো আলোচনাতে আর যাচ্ছি না, এইটার সূত্র ধরে আজকে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমটা যদি আমরা বুঝি, সীমিত সম্পদ বা সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো? অনেক স্টুডেন্ট দুষ্প্রাপ্যতা এই শব্দটাকে বোঝে না যে দুষ্প্রাপ্যতা জিনিসটা কি, কিন্তু যখন এই জিনিসটাকে আমরা অবলিক দিয়ে সীমিত সম্পদ বলি তখন কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারো। ব্যাপারটা হলো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যেই সম্পদ পৃথিবীতে দিয়েছিলেন সেই একই পরিমাণ সম্পদ কিন্তু এখন পর্যন্ত বজায় আছে, তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। সম্পদের কিন্তু কোনোভাবে বাড়ছে না, বরং আরও অনেক সম্পদ কমে যাচ্ছে। কিন্তু পৃথিবীর আদিতে যে পরিমাণ মানুষ ছিল, বর্তমানে এসে কিন্তু অনেক পরিমাণ মানুষ বাড়ছে। তার মানে নতুন নতুন মুখের আবির্ভাব হচ্ছে, কিন্তু সম্পদের আবির্ভাব হচ্ছে না। এটাকেই বলা হচ্ছে যে নতুন নতুন মুখ যেহেতু বের হচ্ছে, মানে নতুন নতুন মানুষ জন্ম নিচ্ছে, অনেক বেশি পরিমাণে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, অর্থাৎ অভাবটা বাড়ছে, তাই অসীম এবং অফুরন্ত অভাব। কিন্তু সম্পদটা যেহেতু আগে থেকেই একই রকম ছিল, এখনো ঠিক একই আছে,
সেইটার প্রেক্ষিতে সেটাকে বলা হচ্ছে সীমিত সম্পদ। কারণ আগে যদি মানুষের সংখ্যা হয়ে থাকে 1 লক্ষ, এখন সেটা কি 10 কোটি, 20 কোটি, 100 কোটিতেও ছাড়াচ্ছে। তার মানে সেই 10-15 লক্ষ মানুষের জন্য যেই সম্পদ ছিল, এখন 10 কোটি, 15 কোটি, 100 কোটি মানুষের জন্য সেই একই সম্পদই রয়েছে। এই যে একটা ব্যালেন্স করাটা, সেটাই হলো অসীম অভাবের সাথে সীমিত সম্পদের একটা সম্পর্ক। এখন অসীম অভাবের সাথে সীমিত সম্পদের সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতার উদ্ভব হচ্ছে। এখন আসো সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা বিষয়টা কি, এটা একটু ইজি করে যদি আমরা একটু বুঝি। বিষয়টা তোমাদের ক্লিয়ার রাখা দরকার, কারণ অর্থনীতির মৌলিক সমস্যাগুলো বুঝতে হলে এই বিষয়টাকে তোমাদের প্রাধান্য দিতে হবে। সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা অর্থাৎ একটা জিনিস বিকল্পভাবে অথবা অল্টারনেট ভাবে কি ব্যবহার করা যায় কিনা। খেয়াল করে দেখো বিকল্প ব্যবহারযোগ্যতাটা কি। ধরে নাও 1 খণ্ড জমি, তোমরা যারা গ্রামে যাবে বা সবসময় শহরে থাকো, কিন্তু দাদার বাড়ি নানার বাড়ি অনেকের গ্রামে আছে, ওর প্রেক্ষিতে হলেও কিন্তু তোমরা গ্রামে যাও। গ্রামে যখন যাও তখন দেখবা যে গ্রামের পাশে কি জমি যে থাকে, ধরে নাও একটা ধানের জমি, ধানের জমিতে খেয়াল করে দেখবা যে ধানের জমিতে ধানের সিজনে যখন ধান লাগানো হচ্ছে, ধান যখন উঠে যায় অর্থাৎ ধান যখন কাটা হয়ে যায়, ওই জমি যখন খালি হয়, ওইটা কিন্তু পরের বছরের জন্য ধান লাগানোর অপেক্ষায় থাকে না। ধানের পরে কিন্তু সেটাতে সরিষা অথবা গম অথবা পাট অথবা আলু যে কোনো একটা কিছু কিন্তু ব্যবহার করা, মানে বিভিন্ন রকম ফসল উৎপাদনের কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এর কারণটা হলো সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা। যে এটা যদি একটা ধানের জমি হয়, ধানের সিজনে এটাতে ধান তো লাগানো হচ্ছে ঠিকই, বাট এইটার পরে ধান যখন উঠে যাচ্ছে তখন সেটাকে পাট হিসেবে, ধান যখন চলে যায় তখন হয়তো বা পাট হিসেবে ব্যবহার করা হবে। এই সেম 1 একর পরিমাণ জমি, পাট যখন পাটের সিজনটা শেষ হয়ে গেলে সেখানে ধরে নাও যে সরিষার সিজন আসলে সরিষা বুনান করা হবে। অর্থাৎ এর কথাটা হলো যে একটা জমিকে শুধুমাত্র একই উদ্দেশ্যে ব্যবহার করা নয়, এটাই অনেক উদ্দেশ্যে ব্যবহার করার যে ক্ষমতা, সেটাকেই বলে সম্পদের বিকল্প ব্যবহার যোগ্যতা। কারণ আর এই সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতাটার উদ্ভবই হয়েছে মূলত সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করার জন্য। কারণ ধানের জমিকে যদি সারা বছর ধানের জন্যই ফেলে রাখা হয়, যে এই সিজনে ধান হয়েছে আবার সেটাকে ফেলে রাখা হবে, আগামী সিজনে গিয়ে আবার ধানই বুনন করা হবে, তাহলে কি হবে দেখো তো, শুধুমাত্র ধানের কাজটাই এখানে হবে, অন্যান্য জিনিস ফসল উৎপাদন করা এখানে সম্ভব হবে না। আর আমাদের দেশে, বাংলাদেশের কথাই বলি, আমাদের দেশে এত পরিমাণ কিন্তু জমি নেই যে ধানের জমিটা শুধু ধানের জন্য ব্যবহার করা হবে, সেটাতে অন্য কোনো কিছু ব্যবহার করা হবে না। তাহলে কি করতে হবে জানো, যে মানুষ না খেয়ে কিন্তু মারা যেতে হবে। কারণ একটা অভাব, এই যে অসীম অফুরন্ত অভাবটাকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত উৎপাদন সেক্টরে ফসল আনয়ন, ফসল উৎপাদন সেক্টরে প্রতিনিয়ত চেঞ্জ আনতে হয়। শুধুমাত্র একটা জমিকে একটা উদ্দেশ্যে ব্যবহার করা হলে, অর্থাৎ জমির যদি বিকল্প ব্যবহারযোগ্যতা না থাকতো, তাহলে কোনোভাবেই সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করা যেত না। এইটাই হলো সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতার মূল কথাটা। এখন আসো এই বিষয়টা, 3টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বুঝে গেলাম। এখন চলো এটার প্রেক্ষিতে আমরা অর্থনীতিবিদ স্যামুয়েলসন কর্তৃক যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা নেই। মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যার ধারণাটা কিন্তু কি লায়নেল রবিনসের সংজ্ঞা থেকেই পাওয়া গিয়েছিল, কিন্তু তিনি শুধু ধারণাটাই দিয়েছিলেন। কিন্তু আসলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি বা অর্থনীতির বিভিন্ন সেক্টরে এটা কিভাবে কি হচ্ছে বা কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে একদম ডিটেলসে যিনি ধারণা দিয়েছেন তার নাম হলো পল এ স্যামুয়েলসন। আমি এই নামটা ওই দিনই বলে দিয়েছি কারণ উনি হলো আধুনিক অর্থনীতির জনক, পল এ স্যামুয়েলসন। স্যামুয়েলসনকে বলা হয় প্রবৃদ্ধির জনকও বলা হয়, কারণ উনি প্রবৃত্তিটাকে আনয়ন করেছেন অর্থনীতিতে, প্রবৃদ্ধির ধারণাটা। আচ্ছা, এই ব্যাপারে আমরা পরে পড়বো, আগে আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওনার মতে যে পল এ স্যামুয়েলসন কর্তৃক যে এটা দেওয়া হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, খেয়াল করে দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা, এখানে একটা কথা দেখা যাচ্ছে যে সমস্যা মানে প্রবলেম।
কোনো কিছু একটা প্রবলেম হবে, মানে প্রবলেম নিয়ে এখানে কাজ, সেই জিনিসটাকে বলা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এর কথাটা হলো অর্থনীতিতে উৎপাদন করতে গিয়ে একজন উৎপাদনকারীকে অথবা দেশের নীতি নির্ধারকগণ যখন নীতি নির্ধারণ করতে যায় উৎপাদন সেক্টরের জন্য, সেক্ষেত্রে একজন উৎপাদনকারী বলে বা দেশের সামগ্রিকভাবে যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো ফেস করতে হয়, বেসিক যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটাকেই বলে মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেম। ঠিক আছে, বেসিক ইকোনমিক প্রবলেম এর কথাটা কি, যে একদম একজন উৎপাদনকারী যখন জমিতে কোনো কিছু উৎপাদন করতে যাবে তখন তাকে যেই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে সেটাই মৌলিক অর্থনৈতিক সমস্যা। পল স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে তিনটা সমস্যাকে বুঝিয়েছেন। আমি বোঝানোর সহকারে একটা একটা করে নাম লিখবো, তোমরা যেন খুব সহজে বুঝতে পারো। মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। এক নাম্বারটা হলো একজন উৎপাদনকারী যখন উৎপাদন করতে যায় জমিতে, তখন আগেই কিন্তু সে উৎপাদন করতে চলে যায় না, জমিতে সরাসরি উৎপাদন করতে চলে যায় না। তাকে আগে চিন্তা করতে হয় যে দেশে কি কি দ্রব্য উৎপাদন করা লাগবে। অর্থাৎ যদি বাংলাদেশের কোনো কৃষি খাতে যখন কৃষকরা উৎপাদন করতে যাবে, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কি ধরনের দ্রব্যের দরকার বা কি ধরনের দ্রব্য উৎপাদন করার প্রয়োজন সেইটা কিন্তু আগে জানা লাগবে। তাই প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হলো উৎপাদনকারীদের ক্ষেত্রে কি কি দ্রব্য উৎপাদন করতে হবে। তাই প্রথমটা কি, কি কি দ্রব্য উৎপাদন করা হবে। এখন কি কি দ্রব্য উৎপাদন করা হবে এটা যদি জানা হয়ে যায় তাহলে কি জানতে হবে, কি কি দ্রব্য, অর্থাৎ ধরা হলো যে আমাদের দেশে এখন ধান লাগবে, পাট লাগবে, দুটা দ্রব্য উৎপাদন করা লাগবে, তাহলে কৃষকরা জেনে গেল যে ধান এবং পাট উৎপাদন করতে হবে। এখন এটা জানার পর উৎপাদনকারীদেরকে কি জানতে হবে যে এই দ্রব্যটা কি পরিমাণে লাগবে, কারণ আনলিমিটেড উৎপাদন করার কোনো উপায়ই নাই। আর আনলিমিটেড উৎপাদন করলে সেটা কি বিক্রি হবে কিনা বাজারে সেটা নিয়েও একটা সংশয় থাকবে। তাই আনলিমিটেড উৎপাদনই করা যাবে না, কারণ কৃষির জন্য আমাদের সম্পদটা কিন্তু সীমিত। তাই সীমিত সম্পদের মধ্যে আনলিমিটেড উৎপাদন হয় না, বরং কম উৎপাদন হয়, সেটাকেই কি ইউটিলাইজ করতে হয়। তাই কি জানতে হবে যে কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে। তাই কি কি দ্রব্য উৎপাদন করা হবে, এটা করে কি কি পরিমাণে উৎপাদন করা হবে, কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে, কি পরিমাণে উৎপাদন করতে হবে, মানে কি পরিমাণ উৎপাদন করতে হবে। তারপরে আসো 2 নাম্বার যে মৌলিক সমস্যাটা, যে একজন কৃষকের মাথায় ঢুকে গেল সে কি কি দ্রব্য উৎপাদন করবে এবং কি পরিমাণে উৎপাদন করবে সেটা সে জানলো। এখন সে জমিতে যাবে, জমিতে গেলে তাকে উৎপাদনের বিভিন্ন রকম কৌশল সারা বিশ্বব্যাপী রয়েছে। অর্থাৎ বিভিন্ন দ্রব্য বিভিন্নভাবে উৎপাদন করা হয়ে থাকে। উৎপাদন করতে গেলে শ্রমিকের প্রয়োজন, আবার উৎপাদন করতে গেলে টাকারও প্রয়োজন, মানে মূলধনেরও প্রয়োজন। তাই যে দেশে শ্রমের পরিমাণটা বেশি সে দেশ শ্রমের পরিমাণটা বেশি কাজে লাগাবে, যে দেশে মূলধনের পরিমাণটা বেশি সে মূলধনের পরিমাণটা বেশি কাজে লাগাবে। অর্থাৎ যে দেশের যেটা বেশি সে সেটা কাজে লাগিয়ে তার উৎপাদনটা করবে। আর এটাও কিন্তু একজন কৃষককে মাথায় আনতে হবে যে কিভাবে উৎপাদন করা দরকার। তাই দ্বিতীয় প্রশ্নটা হলো কিভাবে উৎপাদন করা হবে, এটা হলো দ্বিতীয় প্রশ্নটা, যে কিভাবে উৎপাদন করা হবে। তারপর আসো 3 নাম্বার প্রশ্নটা, যে একজন কৃষক প্রথমত জানলো যে কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং ওই দ্রব্যটা কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে সেটাও সে জানলো। এখন দ্বিতীয়টাও জানলো যে কিভাবে উৎপাদন করতে হবে, মানে উৎপাদন কৌশলটাও তার জানা হয়ে গেল। এখন 3 নাম্বার যে প্রবলেমটা তাকে ফেস করতে হয় সেটা হলো যে কিভাবে উৎপাদন করতে হবে, তারপরে উৎপাদনও করা হলো। এখন উৎপাদনটা কাদের জন্য করা হলো, কারণ সমাজে ধনী শ্রেণী আছে, গরিব শ্রেণীও আছে। এমন অনেক অনেক প্রোডাক্ট আছে যা ধনীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করতে পারে না, আবার অনেক প্রোডাক্ট আছে যারা গরিবরা ব্যবহার করতে পারে ধনীরা করতে পারে না। তার মানে একটা জিনিস উৎপাদন করার সময় এটাও মাথায় থাকতে হবে যে ধনীর জন্য কতটুকু উৎপাদন করা দরকার বা কি দ্রব্য উৎপাদন করা দরকার, অথবা গরিব শ্রেণীর জন্য কি দ্রব্য উৎপাদন করা দরকার, অথবা সেটা কতটুকু করা দরকার। এর মানেটা হলো যে কার জন্য উৎপাদন করা হবে। এ হলো 3 নাম্বার প্রশ্ন। তিনটা প্রশ্নকে যদি বিশ্লেষণ করো বা অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পাবা যে কেন এটাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। পল স্যামুয়েলসন কিন্তু আমাদের দেশের অর্থনীতিবিদ নয়, বা এটা বাংলাদেশের অর্থনীতিবিদ না যে সে বাংলাদেশের পার্সপেক্টিভে শুধু এই কথাটা বলেছেন।
উনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতির জনক যেহেতু তাকে বলা হয়, তাহলে সে প্রশংসার এতটা দ্বারপ্রান্তে যেহেতু যেতে পেরেছেন, তার মানে অনেক গবেষণার কারণেই কিন্তু। তোমরা 3টা প্রশ্ন দেখো, অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে একজন কৃষক যখন জমিতে উৎপাদন করতে যাবে বা দেশের কৃষি ব্যবস্থা যখন মানে উৎপাদনের কাজে নিয়োজিত হয়, তখন কিন্তু এই 3টা প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। কোনো কৃষক আন্দাজে না জেনে কিন্তু সে উৎপাদন করতে যাবে না। আগে তাকে জানতে হয় যে কি কি দ্রব্য উৎপাদন করা উচিত, তারপরে আবার জানতে হবে ওই দ্রব্যটা কতটুকু পরিমাণে উৎপাদন করা উচিত, তারপরে আসতে হবে তাকে জমিতে যে কিভাবে সে উৎপাদনটা করবে। আবার উৎপাদনটা করা হলো, সে জানলো না যে কাদের জন্য উৎপাদন করা হবে, তাই 3টা প্রশ্নই তাকে জানতে হবে। আর এই 3টা প্রশ্নকে বলা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার আসো মৌলিক অর্থনৈতিক সমস্যার ডিটেলস আলোচনাতে যদি আমরা যাই। এখন আমরা প্রথমটাকে পড়াবো, তারপর অন্য আরেকটা ভিডিওতে আমরা 2টাকে শেয়ার করবো, কারণ প্রথম সমস্যাটাই বোঝাতে গেলে আরেকটা জিনিস সম্পর্কে তোমাদের জানতে হবে, সেটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা। তাই আজকে প্রথমটা নিয়ে আলোচনা করবো। তাহলে চলো, প্রথম সমস্যাটা কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে, এটা নিয়ে আলোচনা। প্রথম সমস্যাটা কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে। এই সমস্যাটা কেন উদ্ভব হলো? মানুষের অভাবটা অসীম, অভাব পূরণের জন্য যে সম্পদটা পৃথিবীতে রয়েছে সেটা কিন্তু সীমিত, মানে সব সময় কিন্তু সম্পদ সীমিত থাকবে, কিন্তু মানুষ প্রতিনিয়ত পৃথিবীতে আসতেই থাকবে আর অভাব অনেক বেশি পরিমাণে বাড়তেই থাকবে, কিন্তু সম্পদটা কিন্তু সীমিতই থাকবে বেসিক্যালি। এখন এই সীমিত সম্পদের সাহায্যে কি অসীম অভাবকে মোকাবেলা করতে গিয়ে কিন্তু বিকল্প ব্যবহারযোগ্যতার উদ্ভবটা হয়ে থাকে। একটু আগেও আমরা এটা বর্ণনার মধ্যে বলেছি। আর এই বিকল্প ব্যবহারযোগ্যতার কারণেই আমাদের কি করতে হয় যে কোন দ্রব্যটা আগে উৎপাদন করা উচিত, কোনটা পরে উৎপাদন করা উচিত, মানে নির্বাচনজনিত অনেক সমস্যায় আমরা পড়ে যাই। মানে কি কি দ্রব্য উৎপাদন করতে হবে এটা নিয়ে আমরা একটা প্রবলেমে পড়ে যাই যে আসলে কোনটা আগে করা উচিত। এই মুহূর্তে আসলেই আমাদের দেশের জন্য কোন দ্রব্যটা অনেক বেশি পরিমাণে দরকার। এখন যেহেতু ওই একটা মৌলিক পছন্দজনিত একটা সমস্যায় আমরা পড়ে যাই, তার প্রেক্ষিতে পল স্যামুয়েলসন একটা রেখার আবিষ্কার করেছেন বা আবির্ভাব করেছেন। সেই রেখাটার নাম হলো, এই প্রশ্নটার জন্যই মূলত এই রেখাটার আবির্ভাব করেছেন, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা ইংলিশটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কেন উনি এই রেখাটারই আবির্ভাব করেছেন, এই প্রশ্নটার সমাধান দেওয়ার জন্য এটাই আমরা এখন শিখব। অর্থাৎ যদি কখনো তোমাদের সৃজনশীলে 1 নম্বর প্রশ্নের মধ্যে উত্তর আসে যে উৎপাদন সম্ভাবনার রেখার আবির্ভাবটা কে করেছেন বা আবিষ্কারটা কে করেছেন, তখন এক চান্সে উত্তরটা কি হবে যে অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন। উনি এই রেখাটাকে এনেছেন কিসের জন্য? এই মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যাটার সমাধান করার জন্য। উৎপাদন সম্ভাবনার রেখা মানে যেহেতু এই রেখাটার আবির্ভাব করেছেন, এটার জন্য আগে তো জানতে হবে এই রেখাটা আসলে কি, এই রেখাটা কাকে বলে। উৎপাদন সম্ভাবনার রেখা মানে কি? উৎপাদন সম্ভাবনার রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে 2টি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। সংজ্ঞার প্রেক্ষিতে যদি আমরা চিত্রটা কি দেখো, চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবা এটাই হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে উৎপাদন সম্ভাবনার রেখা। এই এ থেকে ডি, এই যে এই রাউন্ড সার্কেলটা, এটাকেই বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা। সংজ্ঞাটা কি বললাম যে উৎপাদন সম্ভাবনার রেখা হলো এমন
একটি রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। দুটি উৎপন্ন দ্রব্যের বা উৎপাদনযোগ্য দ্রব্যের, মানে যে দুইটা দ্রব্য উৎপাদন করা সম্ভব ওইরকম দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে সংক্ষেপে পিপিসি রেখা বলে। পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এত বড় নামটা না বলে সংক্ষেপে বলে পিপিসি। এই রেখাটাকে আবার উৎপাদন সম্ভাবনার সীমানাও বলা হয়। অর্থাৎ এই যে তোমরা এডি রেখাটা চিত্রে দেখতে পাচ্ছ, এই রেখাটার বাইরে কখনোই উৎপাদন করা সম্ভব নয়, কারণ এই রেখাটা হলো যে কোনো দেশের সম্পদের সীমানা। অর্থাৎ এই সীমানার ভেতরেই তাকে উৎপাদন করতে হবে, এর বাইরে সে কখনোই যেতে পারবে না। কথাটা হলো, যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, যে আমাদের দেশে যে পরিমাণ সম্পদ আছে, বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের লাইনটাই হলো এইটা। এটার বাইরে কি কখনো, বাংলাদেশের বাইরে গিয়ে তো আর কখনো উৎপাদন করা সম্ভব নয়, আমাদের দেশে বাইরে গিয়ে কোনোদিন উৎপাদন করা কিন্তু কোনোদিন সম্ভবই হবে না। তাই এই রেখার ভেতরে উৎপাদন করতে হবে বা এই রেখার উপরে উৎপাদন করতে হবে, বাইরে উৎপাদন করা যাবে না। এখন আসো মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যাটা কি করে আমরা এই রেখার মাধ্যমে বর্ণনা করব। সমস্যাটা কি ছিল? কি কি দ্রব্য উৎপাদন করা হবে। খেয়াল করে দেখো, সমস্যাটা ছিল কি কি দ্রব্য উৎপাদন করা হবে। এই যে রেখাটা দেখতে পাচ্ছ, ভূমি অক্ষে মানে এক্স অক্ষ বা ভূমি অক্ষে নেওয়া হয়েছে পাট এবং ওয়াই অক্ষ তথা লম্ব অক্ষে নেওয়া হয়েছে ধান। তার মানে এই যে আমাদের দেশে পাট এবং ধান উৎপাদনের দরকার, এই যে দুইটা দ্রব্য সম্পর্কে তোমার ধারণা হয়ে গেল। এটাই হলো যে কি কি দ্রব্য উৎপাদন করা হবে, যে একজন কৃষক জানতে পারলেন যে কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, পাট আর ধান উৎপাদন করা হবে। এখন কি কি দ্রব্য উৎপাদন করা হবে সেটা তো জানা হলো, আরেকটা প্রশ্ন এটার সাথে কিন্তু লাগানো ছিল, এবং কি পরিমাণে, কি পরিমাণে উৎপাদন করতে হবে। এখন এই জিনিসটা আমরা ডিটেলসে শেখার জন্যই এই চিত্রের বর্ণনাটাতে যাচ্ছি। একদম মনোযোগ সহকারে তোমরা চিত্রের বর্ণনাটা পড়লে একদমই ক্লিয়ার হয়ে যাবে আসলে বিষয়টা কি। দেখো যে চিত্রে ভূমি অক্ষে পাট এবং লম্ব অক্ষে ধান দেখানো হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের দেশে যতটুকু সম্পদ রয়েছে, যে আমাদের দেশে এই মুহূর্তে পাটের কোনো দরকার নেই, শুধুমাত্র ধানের দরকার, শুধুমাত্র ধান উৎপাদন করার দরকার, মানে দেশে চালের অনেক বেশি অভাব পড়েছে, তাই ধানটা উৎপাদন করা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু আমাদের সম্পদের লাইন এইটাই, এই যে এই রেখাটাই সম্পদের লাইন, তাই যদি তোমার সমস্ত সম্পদ দিয়ে শুধুমাত্র ধান উৎপাদন করো, তাহলে ধান তুমি উৎপাদন করতে পারবে কতটুকু। ধান যদি সমস্ত সম্পদ দিয়ে উৎপাদন করা হয়, তাহলে ধান উৎপাদন করা হয় সর্বোচ্চ কিন্তু এই যে এটা যেহেতু লাইন, এটা থেকে এই পর্যন্ত, মানে ধানের লাইন কিন্তু এটা, তাই ও থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ধান উৎপাদন করা যায়। তাই সর্বোচ্চ ধান উৎপাদিত হয়, সর্বোচ্চ ধান উৎপাদিত হয় কতটুকু বললাম, এই ও থেকে এ পর্যন্ত, এর বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, ও এ পরিমাণ। আবার একইভাবে যদি একটা সময় যদি এমন মনে হলো যে ধানের আমাদের দেশে চালের মানে প্রচুর মজুত করা আছে, চাল এই মুহূর্তে দরকার না, বিদেশে রপ্তানির জন্য আমাদের পাটের উৎপাদনটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র পাট উৎপাদন করি তাহলে কি হবে, যে দেশের সমস্ত সম্পদ দিয়ে এখন শুধুমাত্র পাট উৎপাদন করব, ধানের দরকার নেই, তাহলে কি হবে, যে পাটের লাইন যেহেতু এইটা, এই যে পাট ভূমি অক্ষে দেওয়া আছে, তার মানে ও থেকে এই যে ডি পরিমাণ হলো সর্বোচ্চ পাট উৎপাদন করা যাবে। কেন? কারণ এই যে এই রেখাটা যেহেতু সর্বোচ্চ লাইন, মানে এটা আমাদের সম্পদ, তাই ডির বাইরে তো আর কোনোভাবেই যাওয়া যাবে না, মানে এই বিন্দুগুলোতে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না, এদিক থেকে কোথাও সর্বোচ্চ ওডি পরিমাণ পাট উৎপাদিত হয়, ওডি পরিমাণ পাট সর্বোচ্চ। তাহলে আমরা দুইটা বিন্দু সম্পর্কে শিখলাম, যে এ বিন্দুতে হিসেবটা কি, যে আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে তা দিয়ে যদি আমরা সর্বোচ্চ শুধুমাত্র ধান উৎপাদন করি, তাহলে সর্বোচ্চ ও এ পরিমাণ ধান পাবো। আবার যদি শুধুমাত্র সমস্ত সম্পদ দিয়ে পাট উৎপাদন করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওডি পরিমাণ পাট পাবো। কিন্তু প্রত্যেকটা দেশে এরকম সবসময় হয়ে থাকে না যে আমাদের শুধুমাত্র ধানেরই দরকার বা আমাদের শুধুমাত্র পাটেরই দরকার বা একটা দ্রব্য শুধু ওইটারই দরকার। অনেক সময় এরকম পরিস্থিতিও অর্থনীতিতে আবির্ভূত হয় যে আমাদের দেশে উভয় দ্রব্যই কোনো না কোনোভাবে দরকার, মানে
ধানেরও দরকার আছে কিছু, পাটেরও দরকার আছে কিছু। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এডি রেখাটার মধ্যে দেখো আরো দুটা বিন্দু আছে বি এবং সি, এই দুটার মধ্যেও কিন্তু সংমিশ্রণ নেওয়া যায়। খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে আমাদের দেশে এই মুহূর্তে ধানেরও দরকার পাটেরও দরকার, তবে ধানের দরকার একটু বেশি, পাটের দরকার একটু কম, সেক্ষেত্রে বি বিন্দুতে কিন্তু উৎপাদন সিদ্ধান্তটা গ্রহণ করা যায়। কারণ বি বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করা হলে এক্স দ্রব্য পাট দ্রব্যটা কতটুকু উৎপাদন হচ্ছে, ও এক্স ওয়ান পর্যন্ত, এই যে একেবারে সরাসরি বি ধরে ও এক্স ওয়ান পর্যন্ত পাট উৎপাদন করা হচ্ছে। আবার এই ঠিক বি বিন্দুতে ধান কতটুকু উৎপাদন করা হচ্ছে, এই যে ও ওয়াই ওয়ান পর্যন্ত ধান, এই যে একদম বি ধরে এতটুকু ধান উৎপাদন করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেখো ও ওয়াই ওয়ানটা কিন্তু গ্রেটার দেন ও এক্স ওয়ান। খেয়াল করে দেখো জিনিসটা, যে ও ওয়াই ওয়ানটা কিন্তু ও এক্স ওয়ানের থেকে একটু বেশি। এর কারণটা কি, যে এই মুহূর্তে আমাদের ধানটা বেশি দরকার, পাটটা একটু কম দরকার, তবে দুইটা দ্রব্যই দরকার। এখন আবার এরকমও হতে পারে যে কোনো একটা সময়ে আমাদের পাট একটু কম হলেও চলবে, মানে পাট একটু বেশি লাগবে, ধান একটু কম হলেও চলবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই রেখাটার উপরে আরেকটা বিন্দু আছে, সেটা হলো সি বিন্দু। সি সংমিশ্রণ বিন্দুটাতে বলা হবে কি, যে এখানে সি বিন্দু অনুসারে পাটের উৎপাদন হলো কি, সরাসরি দেখতে পাচ্ছ ও থেকে এক্স টু পর্যন্ত, তার মানে পাটের উৎপাদন ও এক্স টু এবং ধানের উৎপাদন ও ওয়াই টু পরিমাণ। এখানে দেখো ও ওয়াই টুটা লেস দেন কিন্তু ও এক্স টু, তার মানে ধানের উৎপাদনটা কিছুটা কম, পাটের উৎপাদনটা কিছুটা বেশি। এইভাবেই আসলে বিভিন্ন রকম বিন্দুতে কী কী দ্রব্য উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে এই বিষয়টাকে বলা হয়ে থাকে। পুরো চিত্রের বর্ণনা যদি আবার আমরা বলি, যে চিত্রে ভূমি অক্ষে পাট এবং লম্ব অক্ষে ধান দেখানো হয়েছে। দেশের সমস্ত সম্পদ যদি শুধু ধান উৎপাদনে ব্যবহার করা হয়, তাহলে ধান উৎপাদিত হয় সর্বোচ্চ ও এ পরিমাণ এবং পাট উৎপাদিত হয় সর্বোচ্চ ও ডি পরিমাণ। এখন বি বিন্দুতে উৎপাদন সিদ্ধান্তটা গ্রহণ করা হলে ধান উৎপাদিত হচ্ছে ও ওয়াই ওয়ান এবং পাট উৎপাদিত হচ্ছে ও এক্স ওয়ান, অর্থাৎ সেক্ষেত্রে পাটের উৎপাদনটা একটু কম, ধানের উৎপাদনটা একটু বেশি। আবার সেম টাইম যদি সি বিন্দুতে উৎপাদন সিদ্ধান্তটা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে পাটের উৎপাদনটা ও এক্স টু এবং ধানের উৎপাদনটা ও ওয়াই টু। এভাবেই এ বি সি ডি বিন্দু সমূহ যোগ করে কিন্তু এ ডি উৎপাদন সম্ভাবনার রেখা পাওয়া যায়। এখন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা মানে কি, এখানে এ বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করা হবে নাকি বি বিন্দুতে নাকি সি বিন্দুতে নাকি ডি বিন্দুতে, মানে এই চারটা বিন্দুর কোথায় উৎপাদন সিদ্ধান্তটা গ্রহণ করা হবে, এইটা নিয়ে যে কৃষকদের মধ্যে একটা টেনশন বা দেশের কৃষি ব্যবস্থাতে যে একটা প্রবলেমের সৃষ্টি হয়, এইটাকেই বলা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এই যে প্রথম সমস্যাটা, কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণ, অর্থাৎ কোন বিন্দুটাতে এই মুহূর্তে আমাদের দেশে উৎপাদন করাটা দরকার, ঠিক এইটাই হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা, মানে প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা। তার মানে পুরো আজকের এই এটা থেকে যদি এটা বলি যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা মানে কি, যে অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে কাজ করতে গেলে যে সকল বেসিক প্রবলেমের মুখোমুখি হতে হয়, সেটাকেই বলা হচ্ছে বেসিক ইকোনমিক প্রবলেম বা মৌলিক অর্থনৈতিক সমস্যা। আর এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে একদম প্রাথমিকভাবে যিনি ধারণা দিয়েছিলেন তার নাম লায়নেল রবিন্স, কিন্তু এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে পরবর্তীতে একদম বিশ্লেষণাত্মক ধারণা যিনি দিয়েছেন তার নাম হলো পল এ স্যামুয়েলসন। তিনি তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন। প্রথমটাও আমি বললাম যে কি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে, দ্বিতীয়টা ছিল কিভাবে উৎপাদন করতে হবে, তৃতীয়টা ছিল কার জন্য উৎপাদন করতে হবে। আজকে প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করা হলো। আর এই প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করতে গিয়ে স্যামুয়েলসন উৎপাদন সম্ভাবনার রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ধারণাটির উদ্ভাবন করেন। এর মানে হলো এটা এজন্যই করেছেন কারণ এই একটা মাত্র রেখা দিয়ে বোঝানো যায় একজন কৃষক কোন কোন দ্রব্য উৎপাদন করবেন এবং কতটুকু উৎপাদন করবেন, কারণ বিভিন্ন বিন্দুতে কোন দ্রব্য কতটুকু দরকার সেটাও কিন্তু নির্দেশ করা হচ্ছে। তাই এই প্রশ্নটার সমস্যার সমাধানের জন্য এই একটাই রেখার পারফেক্ট, মানে এটাই লাগবে, এটাই হলো গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা, এটার সাহায্যে এই সমস্যাটার সমাধান করা যায়। তাহলে আজকে তোমাদের সাথে এই প্রথম টপিকসটা নিয়ে আলোচনা করে হলো, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যার আরো দুটো সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। একটা ক্লাসে দেখা গেছে আরো দুটো সমস্যা নিয়ে আলোচনা করলে তোমরা পাজল হয়ে যেতে পারো, কারণ নতুন স্টুডেন্ট একদম প্রথম দিকে প্রত্যেকটা ক্লাস একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো।
নাহলে মনে হবে যে অর্থনীতি কঠিন, কিছুই বুঝতে পারছি না। তো একটু স্লোলি মানে একটু ধীরে ধীরে আগানোটাই ভালো। তাই আজকে শুধুমাত্র একটা সমস্যা ফোকাস করে উৎপাদন সম্ভাবনা রেখা সহ সমস্যার সমাধানগুলো সব আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সবার সুস্থতার অনুযায়ী। আসসালামু আলাইকুম।